এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিটিপি কোর্সে যারা নিউ অ্যাডমিশন অর্থাৎ 2020-21 সেশনে যারা অ্যাডমিশন নিয়েছেন তাদের আমরা প্রথম ক্লাস শুরু করব আজকে, এবং ডিসেম্বর মাসে যারা বিটিপি এক্সাম দেবেন তাদেরও এই ক্লাসটা কাজে লাগবে। যে সকল স্টুডেন্ট 2020-21 সেশনে বিটিপি কোর্সে নতুন অ্যাডমিশন নিয়েছেন, বিএ, বিএসসি, বিকম সব বিভাগেরই একটি কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ এফবিজি বা বাংলা কম্পালসারির প্রথম ক্লাস আমরা আজ থেকে শুরু করব। এবং সেই সঙ্গে ডিসেম্বর মাসে যে সকল বিটিপি প্রথম বর্ষের স্টুডেন্ট এক্সাম দিতে চলেছেন, পরীক্ষার সময় আপনাদেরও এই ভিডিওটি খুবই কাজে দেবে, কারণ আপনাদের নোটিশে বলাই হয়েছে আপনাদের এক্সাম হবে ডিসেম্বর মাসে এবং এমসিকিউ এক্সাম হতে পারে। তাই এই ভিডিওয় এমসিকিউ প্রশ্ন নিয়েও আলোচনা হবে, সেই সঙ্গে বড় প্রশ্ন, মাঝারি প্রশ্ন, ছোট প্রশ্ন নিয়েও আলোচনা হবে। মূল বিষয়ে যাওয়ার আগে বলবো, যারা নিউ অ্যাডমিশন নিয়েছেন 2020-21 সেশনে, এইরকম আরও অন্যান্য ক্লাস পাওয়ার জন্য বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন, কারণ যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব তখন আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। এবং অবশ্যই ভিডিওটি যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছেন বিটিপি কোর্সে সকলকে শেয়ার করুন, এবং সেই সঙ্গে ডিসেম্বর মাসে যারা এক্সাম দিতে চলেছেন তাদেরকেও শেয়ার করুন যাতে সবাই উপকৃত হতে পারেন। নতুন যারা বিটিপি কোর্সে ভর্তি হয়েছেন, বিএ, বিএসসি, বিকম সব স্টুডেন্টরাই স্টাডি সেন্টার থেকে এই রকম বই পাবেন, যেটা এফবিজি অর্থাৎ বাংলা কম্পালসারির বই। বইটা ওপেন করলাম, এটা সূচিপত্র আপনারা দেখতে পাচ্ছেন। একক 1-এ দেখুন দেওয়া আছে ভারত তীর্থ রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেই সঙ্গে ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য। আমরা এখন প্রথম কবিতা ভারত তীর্থ রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা আমরা শুরু করব এবং আজকেই শেষ করব। ডান দিকে পেজ নাম্বার দেওয়া আছে 9 নম্বর পেজ। 9 নম্বর পেজে চলে এসেছি, আমরা প্রথমেই মূল কবিতায় চলে যাব। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভারত তীর্থ কবিতাটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত। এই ভারত তীর্থ কবিতাটি বর্তমান সময়ে খুবই অর্থবহ এবং প্রাসঙ্গিক, কারণ কবিতাটিতে কবি ভারতের ভাষা, ধর্ম, জাতি, প্রান্ত নির্বিশেষে প্রত্যেক নরনারীকে আহ্বান জানিয়েছেন সব বিভেদ ভুলে এক হয়ে দাঁড়াতে। এই কবিতাটিতে কবি প্রথমে ভারতবর্ষের সব রকম ভাষা, ধর্ম, জাতির মানুষের সহ অবস্থানের বর্ণনা করেছেন। আর্য, অনার্য, দাবির, চীন, শক, হুন, পাঠান, মোঘল, পৃথিবীর নানা জায়গা থেকে নানা রকম লোক এসে এক মহান দেশে সৃষ্টি করেছে। এরা সকলে সকলের সমান, এদের ঐক্য চেষ্টায় এক বিরাট ভারতীয় সভ্যতা গঠিত হয়েছে। এই বিরাট সভ্যতার গঠনে এদের সকলের অবদান সমান। আর্য, অনার্য, হিন্দু, মুসলমান, ইংরেজ, খ্রিস্টান, ব্রাহ্মণ, অব্রাহ্মণ সকলকেই কবি আহ্বান করেছেন সব তুচ্ছ বিভেদ ভুলে গিয়ে পরস্পরের সহযোগিতায় এই মহান সভ্যতাকে বাঁচিয়ে রাখতে এবং এর মহিমাকে নিঃস্বার্থ ত্যাগে আরও গৌরবান্বিত করে তুলতে। এটাই হচ্ছে এই ভারত তীর্থ কবিতার ভাববস্তু বা মূল বিষয়। কবিতার ক্ষেত্রে একটা সুবিধা কি, যে প্রশ্নই আসুক না কেন আপনারা কবিতার বিষয়বস্তু বা ভাববস্তুটা যদি একটু বুঝে পড়ে নেন বা বুঝে নেন, উত্তর দিতে কোনো সমস্যা হবে না। এবং অবশ্যই কবিতার ক্ষেত্রে কবিতার লাইনগুলো একটু আপনাদেরকে পড়ে রাখতে হবে, কারণ এই লাইন তুলে 1 নম্বরের ছোট প্রশ্ন আসতে পারে বা এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে এই লাইনটা কোন কবিতার, এরকম প্রশ্ন আসতে পারে। আমরা আসবো একটু পরে এমসিকিউ প্রশ্ন নিয়ে। চলুন কবিতাটা আমরা একটু পড়ে মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের। কবিতার প্রথম স্তবক। হেমর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে, নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূদর নদী জপমালা ধৃতপান্তর, হেতায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই প্রথম স্তবকে বিশ্বকবির দৃষ্টিতে ভারতভূমি তীর্থক্ষেত্র হিসাবে প্রতিভাত হয়েছে। মহামানবের সাগর তীর এই ভারতভূমি, এই ভূধর ধ্যান গম্ভীর নদ নদী গিরি পর্বত প্রান্তরময় এই পুণ্যভূমি, এখানে নিত্য পবিত্র কর্মধারা প্রবাহমান, এটি মহামানবের সাগর তীর, এই দেশকে প্রণাম। এরপর দ্বিতীয় স্তবক। কেহ নাহি জানে কার আহ্বানে, কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেতায় আর্য, হেতা অনার্য, হেতায় দাবির চীন, শক হুন্দল, পাঠান, মোঘল, এক দেহে হলো নীল। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেতা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আপনারা কবিতাটা আরও সুন্দর করে পড়তে পারবেন, আমি আমার মতো চেষ্টা করলাম। এই দ্বিতীয় স্তবকের অর্থ হচ্ছে যুগ যুগ ধরে কত মানুষ এখানে এসেছে, এখানে আর্য, অনার্য, দাবির, চীন, শক, হুন, পাঠান, মোঘল সবাই এসেছে, এসে সবাই যেন ভারতবর্ষের প্রশস্ত বক্ষে নীল হয়ে গেছে,
এসেছে পশ্চিমী সভ্যতা, প্রাচ্য সভ্যতার সঙ্গে পশ্চিমী সভ্যতার মেলবন্ধন ঘটেছে। এরপর তৃতীয় স্তবক, আমি আর কবিতাটা পড়ছি না আপনাদের সুবিধার জন্য, তৃতীয় স্তবকের অর্থ আমি একটু আপনাদের বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে, এককালে যারা মরুপথ গিরি পর্বত অতিক্রম করে ভারতে এসেছিল তারাও আমাদের সঙ্গে মিশে গেছে। এ দেশের কল্যাণকর্মে তারা হাত লাগিয়েছে, তারা আর আমাদের থেকে দূরে নেই, বিচিত্র সুর একত্রিত হয়ে ঐকতান সৃষ্টি করেছে। অস্পৃশ্যতা, জাতিভেদ, বর্ণবৈষম্য মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছে, মানুষের মাঝে মহাপ্রাচীর তুলে দিয়েছে। অন্তর্যদের দূরে রাখা হয়েছে, দরিদ্রদের অবহেলা করা হয়েছে ও উপেক্ষা করা হয়েছে। তাদের স্নেহের বন্ধনে, প্রেমের বন্ধনে বাঁধতে হবে, তাদের দুঃখের ভার, অভিমানের ভার নিজেদের গ্রহণ করতে হবে। এই মহামানবের সাগর তীরে সবাইকে আমন্ত্রণ জানাতে হবে। এরপর ভারত তীর্থ কবিতার চতুর্থ স্তবক। চতুর্থ স্তবকে বলা হয়েছে, এক সময় প্রাচীন ভারতের ঋষিদের আশ্রমে ওঙ্কার মন্ত্র ধ্বনিত হয়েছিল। সে মন্ত্রে ধ্বনিত হয়েছিল ঐক্যের সুর। তপস্যার বলে সেই অসাধ্য সাধন সম্ভব হয়েছিল। সেই সাধনাকেই আবার প্রতিষ্ঠা করতে হবে, সবাইকে ঐক্যের মন্ত্রে উজ্জীবিত করতে হবে। সে সাধনার, সে আরাধনার যজ্ঞশালার দ্বার খোলা, সেখানে সবাইকে মিলিত হতে হবে, নতশিরে সেই মহামানবের সাগর তীরে গিয়ে দাঁড়াতে হবে। এরপর কবিতার পঞ্চম পরিচ্ছেদে বলা হয়েছে, মানুষে মানুষে যে বিভেদ রয়েছে তা দূর করতে হবে, বিভেদের অশুভ শক্তিকে বিনাশ করতে হবে, তার জন্য হোমানল প্রজ্বলিত করতে হবে। এক সময় বহু তাজা প্রাণ অকালে ঝরে গেছে, এর ফলে চলেছে আমাদের মধ্যে গভীর মর্মদহন। সমস্ত লজ্জা, সংকোচ, অভিমান, ক্ষোভ দূরে সরিয়ে সবাইকে একত্রিত করতে হবে। বহু প্রাণের বিনিময়ে জেগে উঠবে এক বিশাল প্রাণ, শেষ হবে দুঃখের রজনী। ভারতের বিপুল নীড়ে সবাই একত্রিত হয়ে পরাধীনতার শৃঙ্খলা মোচনে গভীরভাবে তৎপর হবে। কবিতার অন্তিম পংক্তিতে কবি আর্য, অনার্য, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইংরেজ সবাইকে আহ্বান জানিয়েছেন। ব্রাহ্মণ তার সর্বসংকীর্ণতা পরিহার করে সর্বকলুষতা মুক্ত মন নিয়ে এগিয়ে আসবেন। অন্তযোগ পতিত, যিনি এতদিন ধরে চরম অপমান উপেক্ষা সহ্য করেছেন, তিনিও সব উপেক্ষা অপমান ভুলে গিয়ে এগিয়ে আসবেন। দেশমাতার অভিষেকে সবার প্রয়োজন, সবার স্পর্শে পবিত্র করে তীর্থস্থানে মায়ের মঙ্গল ঘট প্রতিষ্ঠিত হোক। সর্বজাতির, সর্বসম্প্রদায়ের আনন্দ মিলনে আমাদের ভারতবর্ষ প্রকৃতই তীর্থক্ষেত্র হয়ে উঠুক। কবি এই ভারত তীর্থ কবিতায় এটাই কামনা করেছেন। অর্থাৎ কবিতার মূল বিষয় হচ্ছে, সমস্ত জাতির মিলনে ভারতবর্ষ তীর্থক্ষেত্র হয়ে উঠবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতার এই যে আমি বিষয়বস্তুটা আপনাদের আলোচনা করে দিলাম, এই ভাববস্তুটা মনে রাখলে যে কোনো প্রশ্ন পড়লেই আপনারা লিখতে পারবেন। আমরা 2020 সালের জন্য যে সাজেশান দিয়েছিলাম এফবিজি অর্থাৎ বাংলা কম্পালসারি থেকে, আপনারা দেখুন একের দাগের দুটো প্রশ্ন লিখতে হয় পরীক্ষায়, 10 নম্বর করে থাকে। আপনারা এই ক্ষয়ের প্রশ্নটা দেখুন, এখানে দেখুন ভারত তীর্থ থেকে অথবা দিয়ে আমরা 4টে প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো প্রত্যেক বছর ঘুরি ফিরিয়ে আসে, উত্তর কিন্তু একই, কবিতার মূল ভাববস্তু বা বিষয়বস্তুই কিন্তু উত্তরে চাওয়া হয়। এবং 2-এর দাগের 6 নম্বরে 3টে প্রশ্ন লিখতে হয়। দেখুন ক্ষয়ের প্রশ্নটা যেখানে আমরা ভারত তীর্থ কবিতা থেকে দিয়েছি, আমরা যে বিষয়বস্তুটা আলোচনা করলাম এই বিষয়বস্তুটা লিখে দিলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এবং 3-এর দাগের 4টে প্রশ্ন লিখতে হয়, এক একটা প্রশ্নের মান থাকে 3 নম্বর করে। কয়ের প্রশ্নটা দেখুন, ভারত তীর্থ কবিতায় অন্তিম স্তবকে কবি কাদের আহ্বান জানিয়েছেন, আমরা বিষয়বস্তু যেটা বললাম সেই বিষয়বস্তুটা শুনলে কিন্তু উত্তরটা লেখা যাবে। এবার এই ভারত তীর্থ কবিতা থেকে ছোট প্রশ্ন কি আসতে পারে, বা ডিসেম্বর মাসে যারা এক্সাম দেবেন তাদেরও কিন্তু কাজে লাগবে। এমসিকিউ প্রশ্ন কি হতে পারে, ধরুন কবিতার দুটো চরণ তুলে শর্ট কোশ্চেন বা এমসিকিউ প্রশ্ন করা হলো। ধরুন প্রথম দুটো চরণ তুলে দেওয়া হলো, হেমর চিত্ত পূর্ণতীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এখানে বলা হতে পারে এই পংক্তিদ্বয় কোন কবিতার অংশ। উত্তরের অপশান দেওয়া থাকতে পারে ভারত তীর্থ, দ্বিতীয় অপশান থাকতে পারে ছাড়পত্র, এরকম আরও দুটো অপশান থাকতে পারে, তার মধ্যে থেকে আপনাকে সঠিক উত্তরটা লিখতে হবে ভারত তীর্থ। বা এরকম প্রশ্ন আসতে পারে, ভারত তীর্থ কবিতার কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম অপশান, দ্বিতীয় অপশান সুকান্ত, তৃতীয় অপশান নজরুল, এইরকম অপশান থাকতে পারে। আপনাকে সঠিক উত্তরটা টিক মেরে সাবমিট করতে হবে। তৃতীয় প্রশ্ন হতে পারে এমসিকিউ বা শর্ট প্রশ্ন, ভারত তীর্থ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। উত্তরের প্রথম অপশান থাকতে পারে প্রথম অপশান সোনারতরী, দ্বিতীয় অপশান গীতাঞ্জলি, আরও দুটো অপশান থাকবে, আপনাকে সঠিক উত্তর গীতাঞ্জলি অপশানে টিক মারতে হবে। 4 নম্বর এমসিকিউ, মহামানবের সাগর তীর কোন দেশকে বলা হয়েছে। উত্তরের প্রথম অপশান থাকতে পারে ভারত, দ্বিতীয় অপশান আফ্রিকা, তৃতীয় অপশান অন্যান্য দেশ থাকতে পারে। সঠিক উত্তর আপনাকে ভারতবর্ষ টিক মেরে সিলেক্ট করতে হবে।
এরপর 5 নম্বর এমসিকিউ, দ্বিতীয় স্তবকের পশ্চিম আজ খুলিয়াছে দ্বার, এই অপশানটা বা এই লাইনটা তুলে দিয়ে এমসিকিউ প্রশ্ন হতে পারে। এখানে পশ্চিম বলতে বোঝানো হয়েছে উত্তরের প্রথম অপশান থাকতে পারে সভ্যতা বিকশিত এশিয়া, সভ্যতা বিকশিত ইউরোপ, সভ্যতা বিকশিত আফ্রিকা, সভ্যতা বিকশিত আমেরিকা। সঠিক উত্তর সভ্যতা বিকশিত ইউরোপ। এই অপশানে হাত দিয়ে আপনাকে উত্তরটা সিলেক্ট করতে হবে বা সাবমিট করতে হবে। এরপর কবিতার তৃতীয় স্তবক থেকে 6 নম্বর এমসিকিউ প্রশ্ন হতে পারে ঘৃণা করি দূরে আছে যারা আজও, এই লাইনটা তুলে দিয়ে এখানে বলা হতে পারে কাদের কথা বলা হয়েছে। এখানে উত্তরের প্রথম অপশান থাকতে পারে অন্তজ শ্রেণী, দ্বিতীয় অপশান পুঁজিবাদী শ্রেণী, তৃতীয় অপশান বণিক শ্রেণী। সঠিক উত্তর অন্তজ শ্রেণী, অর্থাৎ যারা দরিদ্র, অবহেলিত এবং উপেক্ষিত। এবারে আসবো যে কোশ্চেন ব্যাংক হয়েছিল ফাইনাল ইয়ারের এক্সামের জন্য, সেখানে এই ভারতীর্থ কবিতা থেকে পরপর 3টে প্রশ্ন ছিল কোশ্চেন ব্যাংকে। 1 নম্বর প্রশ্ন দেখুন, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগিয়া তুলিল একটি বিরাট হিয়া, কোন কবিতার পংক্তি? উত্তরের অপশান থাকতে পারে ভারতীর্থ, দ্বিতীয় অপশান থাকতে পারে ছাড়পত্র, তৃতীয় অপশান থাকতে পারে সোনাত্তরী, চতুর্থ অপশান থাকতে পারে মানসী। সঠিক উত্তর ভারতীর্থ। দেখুন এই পংক্তিটি ভারতীর্থ কবিতার চতুর্থ স্তবকে রয়েছে। দেখুন কোশ্চেন ব্যাংকের 1 নম্বর প্রশ্ন ভারতীর্থ কবিতার চতুর্থ স্তবকে দেখুন দেয়া আছে, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া। সঠিক উত্তর ভারতীর্থ কবিতা থেকে নেওয়া। এরকম এফবিজির ক্ষেত্রে যেখানে কবিতা আছে কবিতার লাইন তুলে প্রশ্ন করতে পারে। এরপর দেখুন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় প্রশ্ন, ভারতীর্থ কবিতাটিতে কবি ভারতবর্ষে সকল ধর্ম ও জাতির একত্রে সহ অবস্থানের কথা বলেছে। সন্দেহ নেই অবশ্যই সঠিক বা ঠিক। এমসিকিউ প্রশ্ন হলে হ্যাঁ, না বা ভুল, ঠিক এইরকম অপশান থাকবে, তার মধ্যে থেকে ঠিক বা হ্যাঁ এইরকম অপশান আপনাকে চুজ করে নিতে হবে। এরপর 3 নম্বর প্রশ্ন, সনিত শব্দটির একটি প্রতিশব্দ কী? সঠিক উত্তরের জন্য 4টে অপশান থাকতে পারে, তার মধ্য থেকে সঠিক উত্তরটা আপনাকে চুজ করতে হবে। ধরুন উত্তরের অপশান থাকতে পারে জল, 2 নম্বর অপশান থাকতে পারে হরমোন, 3 নম্বর অপশান থাকতে পারে রক্ত, 4 নম্বর অপশান থাকতে পারে সূর্য। সঠিক উত্তর রক্ত। দেখুন এই শব্দটা ভারতীর্থ কবিতার তৃতীয় স্তবকে দেখুন আমার শনিতে রয়েছে, এইখান থেকে নিয়েছে। সঠিক উত্তর রক্ত। এই রকম ভারতীর্থ কবিতা থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে। বা যারা নতুন অ্যাডমিশন নিয়েছেন বিডিপি স্টুডেন্ট, আপনাদেরও বলে রাখি আপনাদের 10 নম্বর, 6 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন হয়। ধরুন সেই 10 নম্বর, 6 নম্বর বা 3 নম্বর কোনো প্রশ্নের মধ্যে 1 নম্বর বা 2 নম্বরের এইরকম শর্ট টাইপের প্রশ্ন ঢুকে দিতে পারে। এখানেই আমরা ভারতীর্থ কবিতাটা শেষ করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে যারা বিডিপি নতুন অ্যাডমিশন নিয়েছেন তাদেরকে শেয়ার করবেন এবং সেই সঙ্গে ডিসেম্বর মাসে যারা এক্সাম দেবেন তাদেরকেও শেয়ার করবেন। এই রকম ক্লাসের ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন।